বঙ্গবন্ধুর খুনিদের মদতদাতা ছিলেন জিয়া, প্রধানমন্ত্রী। অসংখ্য চিঠিতে মূর্ত বঙ্গবন্ধুর অকৃত্রিম পরিচয়। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আর চান না টেকনাফের বাসিন্দারা। করোনায় আরও ৩২ মৃত্যু, কমেছে শনাক্তের হার। গত অর্থবছরে ৫% বেশি প্রবৃদ্ধির হার নিয়ে সন্দিহান সিপিডি। এটি নিউজ দেখছেন, ৮টা নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি মিহসাবিন মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। করোনাকালে কঠিন সময় পার করছে বিশ্ব। এ লড়াইয়ে বাঙালিও। বুকে নিয়ে বঙ্গবন্ধুর চেতনা। সবটাতেই জাতির পিতার বাণীর নির্দেশনা যেন ঘোর বিপদের বিশেষ বন্ধু। জাতীয় শোক দিবসে সারাদিন শুধু এটিএন নিউজে। এবারে বিস্তারিত। বঙ্গবন্ধুর খুনিদের মদতদাতা জিয়াউর রহমান, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচারের পথ বন্ধ করেছিলেন জিয়া, আর তার স্ত্রী খালেদা জিয়া দায় মুক্তি দিয়েছিলেন অপারেশন ক্লিন হার্টের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের। বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। করোনা মহামারীর এই সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে আওয়ামী লীগের এই আলোচনা অনুষ্ঠানটি হলো তথ্য প্রযুক্তি ব্যবহার করে। গণভবন থেকে যোগ দিলেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছিলেন দলের নেতাকর্মীরা। নিজের পরিবারের প্রায় সব সদস্যকে হারানোর শোকাবহ ১৫ই আগস্ট নিয়ে কথা বলতে গিয়ে সবসময়ই আবেগ আপ্লুত থাকেন শেখ হাসিনা। এদিনও ছিলেন। অভিযোগ করলেন এই হত্যাকাণ্ডের পেছনে মূল মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। কিন্তু এই সামরিক অফিসারদের কারা কে মদত দিয়েছিল, তাদের পিছনে কে ছিল? আমার বাবার ক্যাবিনেটেরই একজন মন্ত্রী খন্দকার মোস্তাক, তার উচ্চাভিলাষ, আর তার সহযোগী জিয়াউর রহমান। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান জড়িত ছিলেন বলেই এই হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক তদন্তেও বাধা দিয়েছিলেন জিয়া, এমন অভিযোগ আওয়ামী লীগ সভাপতির। তদন্ত কমিশনের প্রতিনিধি হিসেবে স্যার টমাস উইলিয়ামসকে বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং বাংলাদেশের রাষ্ট্রপতির হত্যার তদন্ত করবার জন্য পাঠানো হয়। ব্রিটিশ এমপি অনেকে তখন আমাদের সহযোগিতা করে এবং তিনি যখন ভিসা চান, জিয়াউর রহমান তখন রাষ্ট্রপতি, জিয়াউর রহমান কিন্তু স্যার টমাস উইলিয়ামস এমপিকে ভিসা দেয় নাই। খুনের সাথে জড়িত ছিল বলেই সে ভয় ভীত ছিল, সেই জন্যই সে এটা তদন্ত করতে দেয়নি। জিয়াউর রহমানের খুনের রাজনীতির ধারাবাহিকতা বজায় রেখেছিলেন তার স্ত্রী খালেদা জিয়াও, এমন অভিযোগও করলেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়া ক্ষমতায় এসে অপারেশন ক্লিন হার্টের নামে চত্র যেখানে সেখানে মানুষকে ধরে নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মী থেকে শুরু করে যাকে যেখানে যুবলীগের কর্মী যাকে যেখানে পেয়েছে নিয়ে হত্যা করেছে। আর সেই হত্যার বিচার হবে না, সেই ইন্ডেমনিটিও খালেদা জিয়া দিয়ে গেছে। তার স্বামী যা করেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকারী তাদের ইন্ডেমনিটি, আর সে এসে নির্বিচারে
মানুষ হত্যা করে তাদেরও ইন্ডেমনিটি দিয়ে গেছে। করোনার সময়ে মানুষের পাশে দাঁড়ানোয় দলের নেতাকর্মীদের সাধুবাদ দিয়ে শেখ হাসিনা বললেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথই হতে পারে তার শাহাদত বার্ষিকীতে তাকে সম্মান জানানোর সবচেয়ে ভালো উপায়। যে পিতা, তোমাকে কথা দিলাম, তোমার বাংলার দুঃখী মানুষের মুখে আমরা হাসি ফোটাবো, এই বাংলা বিশ্বের বুকে মাথা উঁচু করে চলবে। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন। শুধু মুখে বা বক্তৃতায় নয়, মুক্তিযুদ্ধে নিহত ও আহতদের প্রতি কৃতজ্ঞতা জানাতে শহীদ পরিবার ও আহতদের নিজে চিঠি লিখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কি ছিল সেই সব চিঠিতে, জানাচ্ছেন রেজওয়ান ফয়েজ। 1972 সদ্য স্বাধীন বাংলাদেশের হাল ধরেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যুদ্ধবিধ্বস্ত দেশটি নতুন করে গড়ে তোলায় মন দিয়েছেন তিনি। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে লাল সবুজ স্বাধীনতা, সেই শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানাতে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সিদ্ধান্ত নিলেন প্রতিটি শহীদ পরিবারকে ব্যক্তিগতভাবে চিঠি লেখার। শুধু চিঠি নয়, 2000 টাকার একটি চেকও পৌঁছে যায় শহীদ পরিবারগুলোর কাছে। প্রিয় ভাই ও বোন, আমাদের স্বাধীনতা সংগ্রামে আপনার সুযোগ্য পুত্র, পিতা, স্বামী, মা বা স্ত্রী আত্মোৎসর্গ করেছেন। আপনাকে আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি আমার আন্তরিক সমবেদনা। আপনার শোক সন্তপ্ত পরিবারের প্রতিও রইল আমার প্রাণ ঢালা সহানুভূতি। এমন নিঃস্বার্থ মহান দেশপ্রেমিকের পিতা, পুত্র, স্বামী, মা বা স্ত্রী হওয়ার গৌরব লাভ করে সত্যি আপনি ধন্য হয়েছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আপনার পরিবারের সাহায্যার্থে আপনার সংশ্লিষ্ট মহকুমা প্রশাসকের নিকট 2000 টাকার চেক প্রেরিত হল। আমার প্রাণ ভরা ভালোবাসা ও শুভেচ্ছা নিন, শেখ মুজিব। একটা চিঠি দিল শেখ সাহেব, আমরা শেখ সাহেব চিঠিটা দিলে পরে চিঠি পাই আমার মারে দেখাইলাম, খুব আনন্দ হইলাম। চিঠির সাথে 2000 টাকাও পাইলাম, খুব আনন্দ হয়েছে। যে কষ্ট করছিলাম আল্লাহ দিলে কষ্ট আমরা মলুম হয়েছে, খুব আনন্দ হয়েছে 2000 টাকা পাইয়া। 72 থেকে 75 পর্যন্ত প্রায় 12.5 লাখ পরিবারের কাছে পৌঁছেছিল জাতির জনকের এই কৃতজ্ঞতার স্মারক। প্রস্তুত ছিল আরো লাখ লাখ চিঠি। তবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর শহীদ পরিবারগুলোর কাছে সেগুলো আর পৌঁছায়নি। শুধু শহীদ পরিবার নয়, বঙ্গবন্ধু চিঠি লিখেছিলেন মুক্তিযুদ্ধে আহতদের কাছেও। সঙ্গে ছিল 1000 টাকার একটি চেক। প্রিয় বোন ও ভাই, আপনি দেশপ্রেমের সুমহান আদর্শ ও প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে দেশমাতৃকার মুক্তি সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে পাক হানাদার দস্যু বাহিনীর হাতে গুরুতরভাবে আহত হয়েছেন। এই দুঃসাহসিক ঝুঁকি নেওয়ার জন্য আপনাকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনার মতো নিঃস্বার্থ দেশপ্রেমিক বীর সন্তানরাই উত্তরকালে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের নিশ্চয়তায় এক অত্যুজ্জ্বল আদর্শ হিসেবে প্রেরণা যোগাবে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আপনার ও আপনার পরিবারের উপকারার্থে আপনার সংশ্লিষ্ট মহকুমা প্রশাসকের নিকট 1000 টাকার চেক প্রেরিত হল। আমার প্রাণ ভরা ভালোবাসা ও সংগ্রামে অভিনন্দন নিন, শেখ মুজিব। সপরিবারে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর বন্ধ হয়ে যায় মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর এমন নানা উদ্যোগ। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। কারাগারে কেটেছে জীবনের বেশিরভাগ, তাই রাজনৈতিক সহযোদ্ধাদের কাছে বঙ্গবন্ধুর লেখা বেশিরভাগ চিঠিতেই রয়েছে জেল জীবনের টুকটাক তথ্য। কারা কর্তৃপক্ষের কড়া চোখ পার হয়ে আসা এসব চিঠিতে তারপরেও উঠে এসেছে রাজনীতি নিয়ে মুজিবের দৃঢ় সংকল্প আর এদেশের বাস্তবতার নানান উদাহরণ। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যখন উত্তাল চারদিক, তখন বারবার গ্রেপ্তার করা হচ্ছিল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানকে। 1950 সালে বছরের প্রথম দিনেই 144 ধারা ভঙ্গের দায়ে আবারও গ্রেপ্তার হন মুজিব। সেবার টানা 787 দিন জেল খেটে 52 সালের 26 ফেব্রুয়ারি মুক্তি পান তিনি। 50 সালের 21 ডিসেম্বর ফরিদপুর কারাগার থেকে রাজনৈতিক গুরু
হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে চিঠি লেখেন বঙ্গবন্ধু। ইংরেজিতে লেখা সেই চিঠিতে পাকিস্তানি বাহিনীর অত্যাচারের বর্ণনা দিতে গিয়ে শেখ মুজিব লেখেন, প্রতিটি বড় অর্জনের পেছনে বড় আত্মত্যাগ লাগে। মুজিব লেখেন, আল্লাহর থেকে কেউ শক্তিশালী না। 51 সালের মাঝামাঝিতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে মুজিবকে আনা হয় ঢাকা কারাগারে। সেখান থেকে আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক শামসুল হককে মুজিব লেখেন, তিনি মরতে পারেন না, এখনো বহু কাজ বাকি। 51-র 12 সেপ্টেম্বর ওই চিঠিতে শেখ মুজিব লেখেন, খোদা যাকে না মারেন মানুষ তাকে মারতে পারে না। 69-এর গণ অভ্যুত্থানের সময় মাওলানা ভাসানীকে চিঠিতে বঙ্গবন্ধু লিখেছিলেন, দেশ আজ এক মহাবিপদের সম্মুখীন। 6 অক্টোবর লেখা হয়েছিল ওই চিঠি। বঙ্গবন্ধু লিখেছিলেন, এদেশে যখনই ন্যায্য দাবি দেওয়ার প্রশ্ন ওঠে তখনই কিছু সংখ্যক লোক তাকে বানচালের জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সরাসরি বিরোধিতাকারী, গণহত্যার ও নৃশংসতার অন্যতম নাটের গুরু ছিলেন যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন। স্বাধীনতার পর সেই নিক্সনকেই বাংলায় চিঠি লিখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কূটনৈতিক শিষ্টাচার রক্ষায় চিঠির ইংরেজি অনুবাদও পাঠিয়েছিলেন। কি ছিল সেই চিঠিতে, জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। বিশ্ব মোড়লদের প্রবল বিরোধিতার পরেও বঙ্গবন্ধু স্বাধীন করেছিলেন বিশ্বের একমাত্র ভাষাভিত্তিক রাষ্ট্র বাংলাদেশকে। এমন প্রেক্ষাপটে গণহত্যাকারী পাকিস্তানি সেনাদের সহায়তায় যিনি ৭ম নৌবহর পাঠিয়েছিলেন, সেই রিচার্ড নিক্সনকে বাংলায় চিঠি লেখা নিঃসন্দেহে ভিন্ন বার্তা বহন করে। He was a perfect diplomat, and knowing every diplomatic courtesy, diplomatic protocol, without being a diplomat. That was Sheikh Mujib. You see, এটা ছিল তার বিশেষত্ব, তার ব্যক্তিত্ব ছিল এরকম। প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর স্বাক্ষরিত টাইপরাইটার দিয়ে লেখা সেই চিঠিতে 1971 সালের নৃশংসতার কথা মনে করিয়ে দেন শেখ মুজিব। তিনি লিখেন, বিশ্বের সকলেই জানেন যে বাংলাদেশে অমানসিক নৃশংসতম গণহত্যার জন্য পাকিস্তান সেনাবাহিনী দায়ী। নিক্সনকে এই চিঠি লেখার মূল পটভূমি ছিল মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে পাকিস্তানি সেনা কর্মকর্তাদের বিচারের উদ্যোগ নিয়েছিলেন বঙ্গবন্ধু। কূটনৈতিক ভাষায় এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে নাক না গলানোর পরামর্শ দিয়েছিলেন তিনি, যদিও সে সময়ের প্রেক্ষাপটে পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি জুলফিকার আলী ভুট্টো এই বিচার ঠেকাতে মরিয়া হয়ে উঠেছিলেন। কিন্তু ততদিনে বঙ্গবন্ধু ন্যায় বিচার প্রতিষ্ঠায় ও আটকে পড়া নাগরিকদের বিনিময়ে ভারতের সঙ্গে যৌথ উদ্যোগ নিয়েছে। সে বিষয়ে চিঠিতে বঙ্গবন্ধু লিখেন, আজও পাকিস্তান জোরপূর্বক আটক রাখাতে ৩ লক্ষ নিরীহ বাঙালি অকথ্য দুঃখ দুর্দশা এবং চরম নির্যাতন ভোগ করে চলেছে। সে সঙ্গে পাকিস্তানের শাসনতন্ত্রে স্বাধীন বাংলাদেশকে পূর্ব পাকিস্তান দাবি করার ধিক্কার জানান বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। If Mr. Bhutto wants to discuss with the representative of Bangladesh, it is proper for him to recognize Bangladesh first. আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। I can tell you. অন্যান্য খবর, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য পেপারবুক বিজি প্রেস থেকে সুপ্রিম কোর্টে এসেছে। রোববার সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 2018 সালের 10 অক্টোবর বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে ফাঁসি ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। পরে 2 মামলার রায়সহ প্রায় 37,500 পাতার নথি ওই বছরের 27 নভেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পৌঁছায়। পেপারবুক তৈরির নির্দেশ দেন হাইকোর্ট। সেই আদেশের ধারাবাহিকতায় এই পেপারবুক প্রস্তুতি শেষ হলো। এখন নিয়ম অনুসারে পেপারবুকের উপর এই মামলার শুনানি শুরু হবে। অভিযানের নামে আর কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চান না টেকনাফের মানুষ। পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা নিহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটির গণশুনানিতে এমন মন্তব্য করেছেন অনেকে। রোববার টেকনাফ শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ গত ২ আগস্ট ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। এই কমিটিকে সরেজমিনে তদন্ত করে ঘটনার কারণ এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে মতামত দেওয়ার জন্য বলা হয়। এরই ধারাবাহিকতায় রোববার এক গণশুনানির আয়োজন করে তদন্ত কমিটি। শুনানিতে ১১ জন সাক্ষ্য দিতে এলেও শোনা হয়েছে ৯ জনের কথা। আমরা আশা করছি আমাদেরকে সরকার ২৩ তারিখ পর্যন্ত সময় দিয়েছে, এর মধ্যে আমরা আমাদের রিপোর্ট প্রস্তুত করতে পারি। এটির যাতে কোনো রকম পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে আমরা রিকমেন্ডেশন তৈরি করছি, আমরা সরকারকে জমা দেব। প্রত্যক্ষদর্শী ছাড়াও শুনানিতে ওসি প্রদীপের বিরুদ্ধে অভিযোগ জানাতে আসেন অনেকেই, যারা নানা ঘটনায় ভুক্তভোগী। সাদা কারে না সমতা আর তোলার পরে বলে যে বসো, তো বসতে বলে আর সামনের দিকে গিয়া আরো দুটা মাটির দিকে দিয়া হাত তুলে রয়েছে, তখন ফরফরি করছে ওনারে। প্রতীক বাবু ফকুরুল আর গরগাম ফুরা দিবে লাগে সৈদার আর এলাকার ১০ লক্ষ টিয়া চাই হাতি এখন বাজে আই এটিয়া হটবাইম আইন দিম কত আই দেব দুয়া ফান বিয়ার সুয়ারি বিয়ার করি দুয়া বাদ খাই দেব আজি যখন ন পারি তারপরে আর গরগাম ফুরা দিবে লাগে। মাদক বিরোধী অভিযানের নামে বন্দুকযুদ্ধে গত কয়েক বছরে অনেক নিরীহ মানুষ হত্যা করা হয়েছে। এমন ঘটনা আর চান না টেকনাফের মানুষ। আদালত আছে, আদালতের মাধ্যমে ফাঁসি দেওয়ার ব্যবস্থা আছে, যাবজ্জীবনের ব্যবস্থা আছে, ওখানে এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে করাই, এটা সাধারণ জনগণ এটা বাপটা দেখা যায়। ফেরদৌস রহমান, এটিএন নিউজ। জানাবো দেশের করোনা পরিস্থিতির খবর। দেশে করোনা শনাক্তের হার কমেছে আজ। গড়ে যেখানে শনাক্তের হার ছিল 20.46%, সেখানে গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 20.20%। এ সময় দেশে মারা গেছেন আরও 32 জন। এ নিয়ে মোট মৃত্যু হল 3657 জনের। নতুন শনাক্ত হয়েছেন 2024 জন। করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। গত 24 ঘন্টায় সারা দেশে 87টি ল্যাবে 10,018 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময় নতুন শনাক্ত হয়েছেন 2024 জন। এ পর্যন্ত মোট শনাক্ত 2,76,549 জন। সবশেষ 24 ঘন্টায় 1,315 জনকে নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা 1,58,950 জন। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 13,51,666 জনের। সরকারের দেয়া গত অর্থ বছরে 5.24% জিডিপি প্রবৃদ্ধির হিসাব প্রশ্নবিদ্ধ বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সকালে অনলাইন সংবাদ সম্মেলনে সিপিডি আরও জানায়, প্রবৃদ্ধির হার হিসাব করার সময় করোনা মহামারীর 3 মাসের প্রভাব আমলে নেওয়া হয়নি। পরিসংখ্যান ব্যুরোর করা প্রবৃদ্ধির হিসাব পদ্ধতিতে দুর্বলতা আছে বলে মনে করছে তারা। বলছে 9 মাসের তথ্য উপাত্ত ধরে 1 বছরে প্রবৃদ্ধি হিসাব করা হয়েছে কিনা সেটি নিশ্চিত নয়। করোনাকালীন প্রথম 3 মাসের কতটা প্রভাব অর্থনীতিতে পড়েছে সেটিও হিসাবে আসেনি বলে মনে করছে সংস্থাটি। অর্থনীতির বিভিন্ন সূচক কমার পরিসংখ্যান তুলে ধরে সিপিডি দাবি করছে, গত অর্থবছরে প্রবৃদ্ধি হয়ে থাকতে পারে বড়জোর 2.5%। সঠিক হিসাব পেতে একটি স্বাধীন পরিসংখ্যান কমিশন গঠন করারও পরামর্শ দেয় সিপিডি। যেসব অনুমিতির ভিত্তিতে আমরা 2.5% বলেছিলাম, আমরা কিন্তু এখনো পর্যন্ত মনে করি যে সেই অনুমিতিগুলো আমাদের ঠিক আছে। বিবিএস এরটা যদি ধরি, আমি সাধারণভাবে যদি বলি যে বিবিএস এ যদি সারা বছরের এটা 5.2% যদি হয়, তার মানে প্রথম 9 মাসে প্রবৃদ্ধি হয়েছে হলো আমাদের 11%। পত্রপত্রিকায় এসেছে যে 9 মাসের প্রথম অর্থ বছরের প্রথম 9 মাসের তথ্যের ভিত্তিতে এই জিডিপির হিসাবটি করা হয়েছে। সেটি যদি হয়ে থাকে তাহলে তো স্বাভাবিকভাবে এখানে করোনার প্রভাবটা অন্তর্ভুক্ত করা হয়নি। আর যদি করোনার প্রভাব অন্তর্ভুক্ত করে 12 মাসের হিসাবটাও করা হয়, তাহলেও আমাদের কাছে মনে হচ্ছে যে এখানে অসঙ্গতি রয়েছে। এবং 8টা নিউজ আওয়ারের সময় হলো 22টি বিরতি নিয়ে, আর বিরতির পর যা থাকছে। সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখায় অভিযান।
মহানুভব ভিক্ষুক নাজিমুদ্দিন উপহার পেলেন বাড়ি। বঙ্গবন্ধুর খুনিদের মদতদাতা ছিলেন জিয়া, বললেন প্রধানমন্ত্রী। অসংখ্য চিঠিতে মূর্ত বঙ্গবন্ধুর অকৃত্রিম পরিচয়। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আর চান না টেকনাফের বাসিন্দারা। করোনায় আরও ৩২ মৃত্যু, কমেছে শনাক্তের হার। গত অর্থবছরে ৫% বেশি প্রবৃদ্ধির হার নিয়ে সন্দিহান সিপিডি। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি ৮টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যাচ্ছি অন্যান্য খবরে। সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখায় দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে অভিযানে ৪৩ কর্মকর্তা কর্মচারীকে আটক করা হয়েছে। দুপুরে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আদালত অঙ্গনে দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতি অনিয়মের কথা আইনজীবীরা প্রধান বিচারপতিকে জানিয়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে আজ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে সুপ্রিম কোর্টের ২ নম্বর প্রশাসনিক ভবনে একটি ঝটিকা অভিযান পরিচালিত হয়। সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, আটক ৪৩ জন নিজ শাখায় নিজ দায়িত্ব পালন না করে এফিডেভিট শাখায় অন্য কাজে ব্যস্ত ছিলেন বলে তাদের আটক করা হয়। অভিযুক্তদের নাম ও ঠিকানা সংগ্রহ শেষে তাদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। যাদেরকে আটক করেছে তাদের মূল অভিযোগ হচ্ছে তারা হচ্ছে আনঅথরাইজড, অর্থাৎ এফিডেভিট সেকশনে তাদের প্রবেশের কোনো প্রয়োজন ছিল না, তা সত্ত্বেও তারা ঢুকেছে। আমরা মাননীয় বিচারপতি মোহাম্মদ ইমান আলীর কাছে ক্ষমা প্রার্থনা করেছি। এই ৪৩ জন ব্যক্তিকে আমি আমার জিম্মায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক হিসেবে তাদেরকে তারা যে অন্যায় করেছে সমিতির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ভিক্ষা করেই চলে যার জীবন, তিনি তার জমানো সব টাকা দিয়ে দেন করোনা সহায়তা তহবিলে। শেরপুরের ভিক্ষুক নাজিমুদ্দিনের এই মহানুভবতা আলোচিত সারা দেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে উপহার দিয়েছেন একটি বাড়ি এবং দোকান। নতুন বাড়িতে উঠেছেন নাজিমুদ্দিন, চাবি পেয়েছেন দোকানের। শেরপুর প্রতিনিধি আব্দুর রহিম বাদলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নিজের এমন একটি বাড়ি হয়তো কোনোদিন স্বপ্নেও দেখেননি শেরপুরের ঝিনাইগাতির গান্ধীগাঁও গ্রামের ভিক্ষুক নাজিমুদ্দিন। নিজের ঘর মেরামতের জন্য রাখা ১০,০০০ টাকা করোনার কারণে কর্মহীনদের সহায়তা তহবিলে দান করায় প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন এই বাড়িটি। আমি ধারণা করি না যে আমি এই বাড়ি ঘরটা পাবো। ২ বছর ধরে ভিক্ষা করে জমানো টাকা গত এপ্রিলে করোনা তহবিলে দান করেছিলেন নাজিমুদ্দিন। তার মহানুভবতায় মুগ্ধ হয়ে প্রধানমন্ত্রী তাকে একটি বাড়ি করে দেওয়ার নির্দেশ দিলে সে মাসেই বাড়ির নির্মাণ কাজ শুরু করে উপজেলা প্রশাসন। প্রায় ৪.৫ মাস পর রোববার আধা পাকা টিন শেড নতুন বাড়িতে ওঠেন ভিক্ষুক নাজিমুদ্দিন। শেরপুরের জেলা প্রশাসক আনারকলি মাহবুব বাড়িটি উদ্বোধন করেন। নতুন বাড়ি পেয়ে ভীষণ খুশি নাজিমুদ্দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার বাড়ি ঘরটা সব দিল, সবকিছু পাইয়ে খুব খুশি। তাকে নিয়ে এলাকাবাসীরও যেন উৎসাহের শেষ নেই। তার সুবাদে আজকে আমাদের এই কাংশবাসীকে উজ্জ্বল করেছে। সারা বাংলাদেশের মানুষ নাজিমুদ্দিন ফকিরের কাছ থেকে যেন আমরা এই উদাহরণ শিখি, যে কোনো বাংলাদেশের দুর্যোগ মোকাবেলা আমরা যেন তার মতন সবাই এগিয়ে আসি। বাড়ির পাশাপাশি গান্ধীগাঁও বাজারে তার জন্য করে দেওয়া দোকান ঘরের চাবিও বুঝিয়ে দেওয়া হয়। এছাড়া সরকারি সুবিধায় আজীবন চিকিৎসা সেবা পাবেন নাজিমুদ্দিন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ৩ লক্ষ টাকা দিয়েছেন এবং তিনি সবসময় খবর নিয়েছেন। এই বাসাটা আমরা এখন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে টাকাটা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন নাজিমুদ্দিন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে সালাম করার ইচ্ছের কথা জানান তিনি। আল্লাহ প্রধানমন্ত্রীর কাছে আমার দেখা করাও, তারপর আমি সালাম করব। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা দুবাই এবং ঢাকা আবুধাবি রুটে যেসব যাত্রী আগে ফিরতি টিকিট কেটেও করোনা ভাইরাসের কারণে যেতে পারেননি তাদের টিকিট আগে দেয়া হবে। ফিরতি টিকিট রিইস্যুর জন্য কোনো যাত্রীকে অতিরিক্ত টাকা দিতে হবে না। রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, আগের ফিরতি টিকিট রিইস্যু শেষ হওয়ার পরই কেবল নতুন টিকিট বিক্রি শুরু হবে। এছাড়া আবুধাবি রুটের সেপ্টেম্বর মাসের শিডিউল আবুধাবি কর্তৃপক্ষ অনুমোদন দেওয়ার পর সেপ্টেম্বরের টিকিট বিক্রি শুরু হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে প্রতি সপ্তাহে ঢাকা আবুধাবি ঢাকা রুটে 6টি, ঢাকা দুবাই ঢাকা রুটে 7টি, ঢাকা লন্ডন ঢাকা রুটে 1টি, ঢাকা কুয়ালালামপুর ঢাকা রুটে 2টি, ঢাকা গুয়াংজু ঢাকা রুটে 2টি ও ঢাকা হংকং ঢাকা রুটে 2টি ফ্লাইট পরিচালনা করছে। করোনার কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিমানে ফ্লাইট পরিচালনার বাধ্যবাধকতা রয়েছে জানিয়ে কেন টিকিট বিক্রি করা যাচ্ছে না বিজ্ঞপ্তিতে তারও ব্যাখ্যা দেওয়া হয়েছে। যাত্রী সেবায় যুক্ত হলো আরও 13 জোড়া ট্রেন, যার মধ্যে 12 জোড়া আন্তনগর এবং 1 জোড়া কমিউটার। এ নিয়ে করোনা পরিস্থিতিতে চালু ট্রেনের সংখ্যা 30 জোড়ায় দাঁড়ালো। সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রী সেবা পর্যবেক্ষণে গিয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, পর্যায়ক্রমে সব আন্তনগর ট্রেনই চালু করা হবে। সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনেই ট্রেনে যাত্রী পরিবহন হচ্ছে বলে দাবি করেন তিনি। এদিকে কালোবাজারি ঠেকাতে আজ থেকে শুরু হয়েছে টিকিট যার ভ্রমণ তার কর্মসূচি। এর ফলে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে অনলাইনে টিকিট কিনতে হবে। প্রত্যেক আইডির বিপরীতে মিলবে একটি করে টিকিট। রাজশাহীর চারঘাটে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে 5 বছর বয়সী 2 শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রান্তিক নামের রাজমিস্ত্রির সহকারীর বিরুদ্ধে। শিশু দুটি সম্পর্কে তার চাচাতো বোন। ঘটনার পর থেকে ধর্ষক প্রান্তিক পলাতক। শনিবার দুপুরের এ ঘটনায় চারঘাট থানায় মামলা করেছেন এক শিশুর পিতা। ওসি সমিত কুমার কুণ্ড জানান, শনিবার দুপুরে গোপালপুর এলাকার মৃত আবু আলীর ছেলে প্রান্তিক প্রতিবেশী 5 বছর বয়সী 2 শিশুকে টিভিতে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে তার নিজ ঘরে ডেকে নেয়। এরপর শিশু দুটিকে ঘরে আটকে ধর্ষণ করে প্রান্তিক। শিশুদের চিৎকার শুনে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের অবস্থা আশঙ্কাজনক হলে দুজনকেই আজ সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আসামি প্রান্তিককে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন বিজেএমসির কাছে 265 কোটি টাকা পাওনা আদায়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন বাংলাদেশ পাট ব্যবসায়ী সমিতি। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এই দাবি জানান। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর কাছে 2016-17 অর্থবছর থেকে 2019-20 অর্থবছর পর্যন্ত পাট সরবরাহ বাবদ দেশের প্রান্তিক চাষি ও ব্যবসায়ীদের প্রায় 265 কোটি টাকা বকেয়া রয়েছে বলেও জানান তারা। এরই মধ্যে বিভিন্ন কারখানা বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসা ও পুঁজি হারিয়ে সর্বশান্ত এ পেশায় জড়িত 4 কোটি মানুষ বারবার বকেয়া পরিশোধের দাবি তুলেও প্রতিকার পাননি বলে অভিযোগ তাদের। মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। অতিবৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে ফলন ও দাম নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন পাবনার পাট চাষিরা। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে জেলায় 44,254 হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে পাটের আবাদ হয়েছে 44,245 হেক্টর জমিতে। স্থানীয় পাট ব্যবসায়ীরা জানিয়েছেন, সরকার বাংলাদেশ পাটকল কর্পোরেশন বিজেএমসি নিয়ন্ত্রিত পাটকল বন্ধ ঘোষণা করায় পাওনা পাচ্ছেন না তারা। পুঁজির অভাবে ব্যবসায়ীরা পাট কিনতে না পারায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে চাষিরাও। ফলে পাট চাষে নিরুৎসাহিত হচ্ছেন অনেকেই। দেরিতে চাষ ও আগাম পাট কাটায় ফলন কম হয়েছে উল্লেখ করে বাজার মূল্য বৃদ্ধির আশার কথা জানিয়েছে জেলা কৃষি দপ্তর। আবার সময় হলো বার্দিস্ট্রি বিরতি নিয়ে, আর বিরতির পর যা থাকছে।
স্নোডেনকে ক্ষমা করার চিন্তা ট্রাম্পের। যুবাদের করোনা পরীক্ষা শুরু করেছে বিসিবি। বিরতির পর আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি ৮টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। জানাবো দেশের বাইরের খবর। মার্কিন গোপন নথি ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেনকে ক্ষমা করার চিন্তা ভাবনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন তিনি স্নোডেনকে ক্ষমা করার বিষয়টি দেখছেন। তার পক্ষে বিপক্ষে নানা অভিমত রয়েছে। অনেকে মনে করেন তার বিষয়টি নিয়ে ভিন্নভাবে ভাবা উচিত। কেউ কেউ মনে করেন তিনি যা করেছেন তা খুব খারাপ। সম্প্রতি নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন অনেকে মনে করেন স্নোডেনের সঙ্গে ভালো আচরণ করা হয়নি, তবে এর আগে স্নোডেনকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে তার মৃত্যুদণ্ড দেওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। 2013 সালে নাগরিকদের উপর মার্কিন গোয়েন্দা নজরদারির বিভিন্ন তথ্য ফাঁস করে বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিলেন আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA-এর সাবেক সদস্য এডওয়ার্ড স্নোডেন। তথ্য ফাঁসের পর দেশ থেকে পালিয়ে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে আছেন তিনি। ক্লেমন স্পোর্টস নিউজ। বিসিবি কার্যালয়ে শুরু হয়েছে অনূর্ধ্ব 19 ক্রিকেট দলের করোনা পরীক্ষা। আগামী 23 আগস্ট থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত বিকেএসপিতে শুরু হবে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দলের আবাসিক ক্যাম্প। প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া 45 ক্রিকেটারের সবারই করোনা পরীক্ষা করানো হবে। প্রথম দিনে 15 ক্রিকেটার ও 12 জন সাপোর্ট স্টাফের নমুনা সংগ্রহ করা হয়। আগামী 24 ঘন্টার মধ্যে বিসিবির মেডিকেল বিভাগ তাদের রিপোর্ট হাতে পাবে। করোনা নেগেটিভ ক্রিকেটাররা সোমবার বিকেএসপিতে চলে যাবেন। আর কেউ পজিটিভ হলে তাদের বিসিবির অধীনেই আইসোলেশনে রাখা হবে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। শেষ করবো ৮টা নিউজ আওয়ার, তবে তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। বঙ্গবন্ধুর খুনিদের মদতদাতা ছিলেন জিয়া, বললেন প্রধানমন্ত্রী। অসংখ্য চিঠিতে মূর্ত বঙ্গবন্ধুর অকৃত্রিম পরিচয়। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আর চান না টেকনাফের বাসিন্দারা। করোনায় আরও 32 মৃত্যু, কমেছে শনাক্তের হার। গত অর্থবছরে 5% বেশি প্রবৃদ্ধির হার নিয়ে সন্দিহান সিপিডি। সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখায় অভিযান। মহানুভব ভিক্ষুক নাজিমুদ্দিন উপহার পেলেন বাড়ি। স্নোডেনকে ক্ষমা করার চিন্তা ট্রাম্পের। যুবাদের করোনা পরীক্ষা শুরু করেছে বিসিবি। এই ছিল ৮টা নিউজ আওয়ার। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন START এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।